বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন জেড.আই খান পান্না, সিনিয়র আইনজীবী ও মানবাধিকার কর্মী, এবং আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকে আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। এবং আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে খুব ছোট করে আমি কয়েকটি তথ্য একটু তুলে ধরতে চাই দর্শকদের উদ্দেশ্যে, এবং তারপরেই আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব। প্রথমেই যে তথ্যটি আমি একটু তুলে ধরতে চাই তা হচ্ছে আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 জলবায়ু সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সহ বেশ কয়েকজন বিশ্বনেতা সাক্ষাৎ করেছেন। জলবায়ু সংকট সমাধানের উপায় এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে তারা আলোচনা করেছেন। এবং প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ডক্টর মোহাম্মদ ইউনূসকে তুর্কি সফরের আমন্ত্রণ জানিয়েছেন। একইভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস তুর্কির প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। এছাড়াও কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানের সাথে কিন্তু প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হয়েছে। পরবর্তী যে তথ্যটি আছে তা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করতে রেড অ্যালার্ট জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলকে অনুরোধ জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়। বাংলাদেশ স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি জানান যে গত রোববার এই অনুরোধটি আসলে জানানো হয়। মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, শেখ হাসিনা যেহেতু মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে অভিযুক্ত, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পেন্ডিং আছে, কিন্তু বাংলাদেশের জুরিসডিকশনের বাইরে তিনি চলে গেছেন। সে কারণে আন্তর্জাতিক পুলিশিং সংস্থা হিসেবে ইন্টারপোল যাতে তাকে গ্রেফতার করার ব্যবস্থা নেয় এবং তার ব্যাপারে অন্তত রেড অ্যালার্ট জারি করে, সেই ব্যাপারে আমরা অনুরোধ পাঠিয়েছি। পরবর্তী যে তথ্যটি আছে তা হচ্ছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী এবং ব্যবসায়ী শেখ বশির উদ্দিনের পদত্যাগ চেয়ে আইনি নোটিশ দেওয়া হয়েছে। মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নোটিশ পাঠিয়েছেন ঢাকা জজ কোর্টের আইনজীবী মোহাম্মদ শফিকুল ইসলাম সবুজ খান। নোটিশ পাওয়ার 3 দিনের মধ্যে তাদের পদত্যাগ কার্যকর করতে বলা হয়েছে। এছাড়া ওই আইনজীবী নিজেকে উপদেষ্টা মণ্ডলীতে অন্তর্ভুক্ত করার আবেদন জানিয়েছেন। এবং সবশেষ খুব ছোট করে যে তথ্যটি দিব তা হচ্ছে যে বাংলাদেশ ও সরকারকে নিয়ে অপপ্রচার চালানো এবং ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সচিবালয়ে তিনি বলেছেন, অভ্যুত্থান ও সরকারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনকি আন্তর্জাতিক মিডিয়াতেও অপপ্রচার চালানো হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে, পাশের দেশের বিভিন্ন মিডিয়াতে অপপ্রচার চালানো হচ্ছে। এই অপপ্রচারকে কাউন্টার দেওয়ার জন্য এবং প্রকৃত সত্য তুলে ধরার জন্য গণমাধ্যম সহ সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। এই ছিল কিছু তথ্য। আমি সরাসরি আলোচনায় চলে যাব এবং প্রথমে আমি একটু যেতে চাই জেড.আই খান পান্না আপনার কাছে যে বিষয়টি নিয়ে, তা হচ্ছে যে যেমনটি বলছিলাম যে অন্তর্বর্তী সরকার উপদেষ্টা চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী এবং ব্যবসায়ী শেখ বশির উদ্দিনের পদত্যাগ চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এবং এর আগে আমরা যেটি দেখেছি যে উপদেষ্টা হিসেবে মোস্তফা সরোয়ার ফারুকীকে অন্তর্ভুক্তি করায় তীব্র নিন্দা জানিয়েছে হেফাজতে ইসলাম। এবং একই বিষয়ে আমরা আরও যেটা দেখেছি যে মোস্তফা সরোয়ার ফারুকীর বিষয়ে বলেছে যে ফ্যাসিবাদের দোসরদের অপসারণের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবং বাংলাদেশ স্থানীয় সময় গতকাল সোমবার রাজু ভাস্কর্যের পাদদেশে এই কারণে একটি মানববন্ধন হয়েছে। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সহ আরও কয়েকজন ছিলেন। এখন যে প্রশ্নটি আমি আপনার কাছে রাখতে চাই খুব ছোট করে স্যার, যে এই যে উপদেষ্টা পরিষদ নিয়ে আলোচনা বিতর্ক ক্ষোভ, এ ব্যাপারে আপনি কি বলবেন? একই সাথে ছোট করে একটু যোগ করি যে যেই শিক্ষার্থীদের সমর্থন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো তারাই এখন প্রতিবাদ করছে। এখন এখানে একটি প্রশ্ন উঠছে, সেটি হচ্ছে যে শুধুই কি উপদেষ্টা পরিষদ গঠন নাকি ক্ষমতা কেন্দ্রিক দ্বন্দ্ব এখানে রয়েছে? এই ব্যাপারে আপনি কি বলবেন জেড.আই খান পান্না? উপদেষ্টা মানেই তো ক্ষমতা, তো ক্ষমতা কেন্দ্রিক দ্বন্দ্ব, এটা তো বুঝাই যে ফারুকীকে করবে কেন আর বশির সাহেবকে করবে কেন বা অন্য কাউকে করবে কেন, আমাদের কেন করবে, এই তো। জি স্যার, এটি নিয়েই প্রশ্ন উঠছে। এবং তার আগেও কিন্তু বিভিন্ন সময় যেটা আমরা দেখছি, ব্রিগেডিয়ার সাখাওয়াতকে সরালো কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তো এগুলো তো অভ্যন্তরীণ, তাদের ভিতরে দ্বন্দ্বের চেয়েও বেশি যেটা আমি দেখি সেটা তাদের ভেতরে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এর অভাব আছে এবং একজন প্রপার অর্থাৎ কালেকটিভ এফোর্ট যেটা, সেটা তাদের ভেতরে নাই অ্যাপারেন্ট। আর দ্বিতীয়ত ইউনূস সাহেবকে তো অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে ছাত্ররা, তো ছাত্ররা এটা করতেই পারে।
চাইতেই পারে, চাওয়ার ভেতরে তো অযৌক্তিকতা কিছু নাই। জি জি স্যার। অ্যাপয়েন্টিং অথরিটি তো তাদের বেলা বলতে পারে যে আমাদের কেন দিবা না? তারাই তো অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, জনগণ তো দেয় নাই, অ্যাজ পার ভার্সন অফ দ্য চিফ অ্যাডভাইস। জি স্যার, এই বিষয়ে আপনি কিছু যোগ করতে চান আরো আমি অন্য প্রসঙ্গে যাব স্যার? এই এই জি জি স্যার, ধন্যবাদ। আমি একটু আব্দুল্লাহ মামুন আপনার কাছে একই বিষয় নিয়ে আসতে চাই। স্যার যেমনটা বলছিলেন, আপনি এই বিষয়ে কি বলবেন? এখানে তো প্রসঙ্গ দুইটা, একটা হলো যে নতুন উপদেষ্টা নিয়োগ, এবং সেটা নিয়ে বিভিন্ন আপত্তি, এবং আরেকটা প্রসঙ্গ আপনি বলছিলেন যে জি, ওটা হলো রিটার্নের উপদেষ্টা পরিষদ প্রসঙ্গটা। গঠন নাকি ক্ষমতা কেন্দ্রিক দ্বন্দ্ব, এই প্রশ্নটি উঠছে। উপদেষ্টা পরিষদ গঠন, এখন যেটা পরিষ্কার যে এতগুলো মন্ত্রণালয় আসলে এবং বাংলাদেশের যে পপুলেশন, যে পরিমাণ অ্যাক্টিভিটি বেড়েছে, আসলে এক হাতে রাখা ঠিক না। এবং এটা মানে একটা মন্ত্রণালয় চালাতেই যে পরিমাণ এফোর্ট যায়, সময় যায়, একজনের কাছে যদি 4টা 5টা মন্ত্রণালয়ের দায়িত্ব থাকে তাহলে সেটা প্রায় সম্ভব নয়। এবং আমরা জানি যে এখন যে সংস্কারের প্রক্রিয়াটা চলছে, এবং ইলেকশন কবে হবে আমরা জানি না, একটা 2 মাস 3 মাসের ব্যাপার না। ফলে হচ্ছে যে আমাদের উপদেষ্টা পরিষদকে বাড়াতে হবে, এ বিষয়ে কোনো মানে দ্বিধা নাই। কিন্তু প্রশ্ন হলো যে কাদেরকে উপদেষ্টা করা হচ্ছে, এবং কেন, এবং কিভাবে, কোন প্রক্রিয়ায় করা হচ্ছে, কোন কোন কন্ডিশনের মধ্যে করা হচ্ছে। একটা প্রধান আপত্তির জায়গা আহ, বোধহয় সাধারণ মানুষের এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের, এবং যারা জুলাই গণ অভ্যুত্থানের সাথে যুক্ত ছিল, কিংবা এই ফ্যাসিস্ট রেজিমের ক্রিটিক করে আসছে লম্বা সময় ধরে, তাদের এক ধরনের প্রত্যাশা আছে যে উপদেষ্টা যারা হবে নতুন সরকার ফর্ম করার আগে পর্যন্ত, সেই উপদেষ্টারা অবশ্যই কোনোভাবেই ফ্যাসিস্ট রেজিমের সাপোর্টার, সমর্থক, কিংবা এখন পর্যন্ত তাদের সুবিধাভোগী এই লোকগুলো হওয়া চলবে না। কিন্তু এখানে আমরা এই দুজনের ক্ষেত্রে একটু ব্যতিক্রম দেখতে পাচ্ছি। কিন্তু আমরা যদি স্পেশালি ফারুকির ব্যাপারটা খেয়াল করি, যে ফারুকির আপনি জানেন কিনা, গভীরের থেকে যদি আমরা খবর রাখি, যে 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 তার শনিবার বিকেল নামের একটা একটা চলচ্চিত্র, জি। একটা সিনেমা বানিয়েছিল, এবং সেই সিনেমা অনেক আগেই বানানো, এবং সেই সিনেমা কিন্তু রিলিজ হয় নাই। এবং এবং যেটা হয়েছে যে আমরা যদি ফারুকির তৎপরতা খেয়াল করি, গত ফেসবুকে যেটুকু আমি দেখতে পেয়েছি যে এই সময়গুলোতে, ফারুকি কিন্তু নানাভাবে ক্রিটিক করেছে যে একটা একটা যে যে ফ্যাসিস্ট ফরমেশন ঘটছে, এই ব্যাপারটা নিয়ে কিন্তু ফারুকের এক ধরনের ক্রিটিক ছিল, লম্বা সময় ধরে ছিল। কিন্তু আবার তার যে জীবন জীবিকা, অবস্থান, পরিস্থিতি, কানেকশন, এইসব কারণে যে বিগত ফ্যাসিস্ট সরকারের সাথেও তার একটা নানান রকমের লেনদেন, বোঝাপড়া, আহ, এই ঝামেলাগুলো ছিল। এখন আমরা কোনটা মুখ্য করে দেখব, এবং ফারুকি কি জুলাই অভ্যুত্থানকে অস্বীকার করেছে নাকি সমর্থন করেছে, এবং ফারুকের সেই যোগ্যতা আছে কিনা যে যোগ্যতা দিয়ে মানে সংস্কৃতি মন্ত্রণালয় সে চালাতে পারবে, নাকি ফারুকের চেয়েও আরো এফিশিয়েন্ট, আরো বুঝমান এই ব্যাপারগুলো এরকম লোক থাকবে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে সংস্কৃতি মন্ত্রণালয় বলতে আমরা মানে আমাদের মাথার মধ্যে সংস্কৃতি সম্পর্কে একটা খুবই সংকীর্ণ ধারণা আছে, যে কারণে হয়তো ফারুকের মতো লোকজনকে আমরা চুজ করে ফেলি। কিন্তু সংস্কৃতিকে আরো বৃহত্তর পরিপ্রেক্ষিত থেকে দেখতে গেলে আসলে আমার ধারণা যে আরো মানে বুঝদার লোক আমরা ওখানে হয়তো ভাবতে পারতাম, যেটা আমার কাছে মনে হয় যে হয়তো ভাবা যেতে পারতো। আমি জানি না, কারণ আমি তো ভেতরের লোক না, বাইরের লোক, বাইরে থেকে যেভাবে দেখি এটা। আর আর যে যে বশির সাহেব সম্পর্কে যে কথা হচ্ছে, আমি যেটা দেখতে পাচ্ছি যে বশির সাহেব আসলেই তো দেখা যাচ্ছে যে একজন আহ উম, মন্ত্রী, একজন এমপির ভাই, আকিজ গ্রুপের পাওয়ারফুল লোক। কিন্তু এখানেও হয়তো এমন কোন নেগোসিয়েশন আছে যেটা আসলে আমাদের, কারণ স্টেটের যে স্ট্রাকচার আপনি বুঝেন যে যে সোশ্যাল মিডিয়া বা ম্যাস মিডিয়াতে যেটুকু আসে, হয়তো সবটুকু প্রপার ইনফরমেশন থাকে না, কিংবা যে নেগোসিয়েশন গুলো ঘটে, সেই নেগোসিয়েশন গুলো যেটা টেবিলে ঘটে, আলোচনায় ঘটে, সেই নেগোসিয়েশন গুলো ম্যাস মিডিয়াতে আসে না। ফলে এখানেও কি ঘটেছে আমরা পরিষ্কার জানি না। কিন্তু এটা আমাদের জন্য একটা জনগণের কাছে, যারা জুলাই অভ্যুত্থানের সাথে ছিল, গণ অভ্যুত্থানের সাথে ছিল, তাদের কাছে একটা কোশ্চিন হয়ে উঠেছে যে কেন এইরকম লোক, যারা আওয়ামী লীগের এরকম পারপাস সার্ভ করেছে, আওয়ামী লীগের ফ্যাসিজমকে শেষ মুহূর্ত পর্যন্ত সমর্থন করে গেছে, সাপোর্ট নিয়েছে,
প্রোটেক্ট করেছে, জাস্টিফাই করেছে, সেই মানুষ কেন আসবে? এর জি বাইরে কি অন্য কোনো পথ কি খোলা ছিল কিনা? পথ হয়তো খুঁজে পাওয়া যেত। যে পান্না স্যার যেটা বলেছেন যে যে যেটা ওইটা ওই শব্দটা হয়তো আমি এইভাবে বলবো যে কোঅর্ডিনেশনের একটা অভাব পুরো বিষয়টার মধ্যে দেখা যায়, এটা সত্যি কথা। এবং এটারও একটা আমার ধারণা যে একটা জি ব্যাখ্যা আব্দুল আল হয়তো আমরা মামুন স্যার, আমি দিচ্ছি। ঠিক এই বিষয়টাতে আসবো আপনার কাছে। আবার আমি আরেকটি প্রশ্ন একটু রাখতে চাই এই বিষয়ে। আমি আসছি আপনার কাছে। আমি একটু জেরাই খান পান্না স্যারের কাছে যেতে চাই যেই বিষয়টি নিয়ে। স্যার, এই যে উপদেষ্টা যে পরিষদ, এটি নিয়ে আরেকটি বিষয় আছে, আমি একটু তুলে ধরি। কেউ কেউ এই উপদেষ্টা বাছাইয়ের ক্ষেত্রে অঞ্চল প্রীতির অভিযোগ তুলছেন। এই বিষয়টি হয়তো আপনারা এর মধ্যে দেখেছেন বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশের, যে এখানে অঞ্চল প্রীতি করা হচ্ছে। কারণ হিসেবে যেটা বলা হচ্ছে যে এই যে 24 জন সদস্য উপদেষ্টা, এই উপদেষ্টা পরিষদের 24 জনের মধ্যে অন্তত 13 জন হচ্ছেন চট্টগ্রাম বিভাগের, তাদের জন্মস্থান চট্টগ্রাম বিভাগে। উপদেষ্টা পরিষদের দ্বিতীয় সর্বোচ্চ ঢাকা বিভাগের আছেন 7 জন, খুলনা ও বরিশাল বিভাগের আছেন 1 জন করে, রাজশাহী ও রংপুর বিভাগের কোনো উপদেষ্টা এই পরিষদে নেই। এই অভিযোগের ব্যাপারে আপনি কি বলবেন, জেডাই খান পান্না? বরিশাল বিভাগ, খুলনা বিভাগেও তো নাই। একজন করে আছেন স্যার। বরিশাল বিভাগের কে আছে? স্যার এটা দেখতে হবে। সো ফার মাই নলেজ ইজ কনসার্ন, বরিশাল খুলনা বিভাগে নাই। আর খুলনা বিভাগে আছে বশির সাহেব, উনি খুলনা বিভাগের ভেতর পড়েন। তো অঞ্চল আসলে উপদেষ্টা পরিষদ, চিফ উপদেষ্টা পরিষদকে মনোনীত করছেন ছাত্ররা, আর উপদেষ্টাদের মনোনীত করছেন নিশ্চয়ই প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টাদের পরামর্শ বা আলাপ আলোচনা ক্রমে। সেটার ব্যাপারে তো ছাত্ররাও কনসার্ন না, জনগণও কনসার্ন না, আমরাও না। অতএব এখানে যদি বিভেদ বিভক্তি থাকে বা ঐক্যমত থাকে, সেটা তাদের বিষয়। এর সাথে আমার মনে হয় না যে জনগণের বিন্দুমাত্র সম্পর্ক। জি স্যার, আপনাকে ধন্যবাদ। আব্দুল আল মামুন, আপনি এই বিষয়ে কিছু যোগ করতে চান? একটা ব্যাপার কিন্তু আমাদের খেয়াল করার ব্যাপার আছে যে আপনি যদি আমাদের মানে আমলাতন্ত্রের খবর নেন, তাহলে দেখবেন যে এই আমলাদের অধিকাংশই হচ্ছে আহ নোয়াখালী, কুমিল্লা এবং চিটাগং এর আমলাদের আধিপত্য থাকে আমলাদের মধ্যে। এবং পার্লামেন্টে যখনই আপনি যতগুলো পার্লামেন্ট দেখবেন, সেই পার্লামেন্টগুলোতে দেখবেন যে ওই অঞ্চলের মন্ত্রীদের প্রভাব থাকে সবচেয়ে বেশি। অনেক বেশি মন্ত্রী থাকে ওইসব এলাকায়। হয়তো সেটার একটা ব্যাপার এখানে আছে, সেটার একটা প্রভাব পড়েছে যে যে প্রধান উপদেষ্টা যেভাবে উনি যেভাবে ইঙ্গিত করে বললেন যে প্রধান উপদেষ্টা তার চুজেন লোক যাদেরকে বাছাই করছেন, সেটা অনেকখানি দেখা যাচ্ছে তার এলাকা এবং এইসব এলাকার লোকজনের সাথে তার যোগাযোগ বেশি, কথা বলা বেশি, ফলে তারা হয়তো বোঝাপড়া ওইদিকে বেশি। কিন্তু এটার যে মানে ওইসব আঞ্চলিক বিভাজন থাকতেই হবে আমি এরকম মনে করি না। কিন্তু যেটা মনে করি যে যে বিভিন্ন অঞ্চলে আসলে এফিশিয়েন্ট মানুষ আছে এবং বিভিন্ন রকমের এফিসিয়েন্সি তাদের আছে, সেইভাবে যদি করা যেত সেটা ভালো হতো। জি সেটা আপনাকে সেটা অবশ্যই ভালো জি হতো। আপনাকে ধন্যবাদ। আমি যে প্রশ্নটি এখন জেডাই খান পান্না আপনার কাছে রাখতে চাই, সেই বিষয়টি হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে কোনো প্রশ্ন না করার বিধান রেখে নতুন একটি অধ্যাদেশ জারির প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আপনি জানেন, এর মধ্যে আমি দর্শকদের উদ্দেশ্যে একটু তথ্যটা দিয়ে আপনার কাছে প্রশ্নটা করছি। আপনারা দুজনই এর মধ্যে এই সম্পূর্ণ বিষয়টা জানেন। অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ 2024 শিরোনামে এর খসড়া সম্প্রতি অনুমোদন দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ। খসড়াটি এখন গেজেট আকারে প্রকাশের অপেক্ষায় রয়েছে। এখন আমি যদি একটু বলি, অধ্যাদেশের খসড়ায় বলা হয়েছে যে অন্তর্বর্তী সরকার গঠন, সরকারের প্রধান উপদেষ্টা বা কোনো উপদেষ্টা নিয়োগে কোনো ত্রুটি থাকলে শুধু এ কারণে তাদের কোনো কাজ অবৈধ হবে না, বিষয়টি সম্পর্কে আদালতে কোনো প্রশ্নও তোলা যাবে না, এমনকি মামলা করা যাবে না বলে উল্লেখ করা আছে। এখন যে বিষয়টি, অন্তর্বর্তীকালীন সরকারকে শুধুমাত্র আইনি কাঠামোয় আনতে বা আইনি বৈধতা দিতেই কি অধ্যাদেশ জারি করা হচ্ছে, এবং 3 মাস রাষ্ট্র পরিচালনার পর সরকার কেন এর প্রয়োজনীয়তা অনুভব করলো? জেডাই খান পান্না, আপনি যদি একটু বলতেন। কেন অনুভব করলো, এটা তো নিশ্চয়ই তার কর্মফলের জন্য, ভবিষ্যৎ চিন্তা করে, যে যাতে কেউ না করতে পারে। এই জন্য তো এই অধ্যাদেশটা, মামলা মোকদ্দমা ভবিষ্যতে কেউ না করতে পারে। এইরকম আরো 2টা অধ্যাদেশ পূর্বে হয়েছে। এটা তো অনেকটা দায় মুক্তি, ইনডেমনিটি। তো 15ই আগস্টের পরে কিন্তু একটা অধ্যাদেশ হয় যে ওই ঘটনার সাথে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে কোনো আদালতেই কোনো প্রকার নালিশ বা
বিচার করা যাবে। আলটিমেট কিন্তু ওই অধ্যাদেশটা টিকে। আরেকটা অধ্যাদেশ হলো 2002 সালে যখন অপারেশন ক্লিন হার্ট হয়, 2003 সালে সেটারও দায় মুক্তি দেওয়া, এবং পরবর্তীতে আমি পিটিশনার হয়ে ওইটার একটা মামলা করলাম, যেটার আইনজীবী ছিলেন ডক্টর স্বাধীন মালিক, এবং ওটাও অ্যাবসলিউট করা হয়। এবং সেখানে বলা হয় আজকের গুম কমিটির যিনি চেয়ারপারসন তিনি জাজমেন্টটা দিয়েছিলেন, এবং সেখানে তিনি বলেছিলেন যে এই ধরনের অধ্যাদেশ এটা সম্পূর্ণ সাংবিধানিক সে পরিপন্থী, এবং ভিকটিম সিভিল, ক্রিমিনাল এবং রিটে আওতায় যে কোনো ধরনের রিমেডি চাইতে পারেন এবং চাইতে যাবার অধিকার রাখেন। তারপরে এই দুটো দেখার পরেও যদি চারজন, আমার জানা মতে আসিফ নজরুল একজন আইন অ্যাডভোকেটও পেশা না করলেও, এবং শিক্ষক আইনে আদিলুর রহমান খান, রেজওয়ানা হাসান এবং হাসান আলী, এরা সবাই তো আইনজীবী, এরা জানেন এটা টিকবে না। তারপর কেন এটা করতেছেন আমি জানি না, আমি বুঝি না। জি, আপনাকে ধন্যবাদ জেরে খান পান্না। আব্দুল্লাহ মামুন, খুব ছোট করে যদি এই বিষয়টিতে একটু বলতেন। আসলে আমার কাছে মনে হয়েছে যে এই যে ইন্ডেমনিটির কথা যেটা বলছিলেন, যে এক ধরনের যে তার কোনো প্রশ্ন করা যাবে না, কোনো অভিযোগ করা যাবে না, এটা যুক্ত করা হয়েছে বটে, এবং তারাও জানে যে আসলে এটা টিকবে না। কিন্তু কথা হলো যে এটা যুক্ত করতে হয়েছে কেন, আমার কাছে সেটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে হয়। যে আহ আপনার কেয়ারটেকার গভর্নমেন্টের বিধানটাই তো ছিল না, এবং তারপরে যে এখন যে যে ধরনের আমরা উপদেষ্টা এবং যে সরকার ফর্ম করলো অভ্যুত্থানের পরে, সেটা তো সংবিধানের ভিতরে ঘটে নাই। মানে পরে রাষ্ট্রপ্রধানকে পরামর্শ, অ্যাপেলেট ডিভিশনে পরামর্শ চাইতে হয়েছে, এবং সেইভাবে একটা সরকার গঠন হয়েছে। এবং ফলে হচ্ছে কি, যে 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 সাংবিধানিক একটা সংকটের প্রশ্ন বারবার উঠছিল, সেই প্রশ্নটা কিন্তু ভবিষ্যতেও ক্রমাগতভাবে একটা ডিস্টার্বিং এলিমেন্ট হিসেবে আমাদের সামনে থেকে যেতে পারতো। তো ফলে ইন্ডেমনিটির আপাতত এটার এখন যে আইন ইয়েটা পাস হচ্ছে, এটার আমার মনে হয় যে উদ্দেশ্য হচ্ছে অন্তত মানে ইলেকশন পর্যন্ত, নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত যেন এই ডিস্টারবেন্স থেকে তারা একটু দূরে থাকতে পারে। এটা হচ্ছে উদ্দেশ্য। এটার উদ্দেশ্য এই নয় যেটা এখান স্যার যেটা বলছিলেন যে যে এটা তো টিকবে না, আসলে টিকবে না। কিন্তু কথা হলো যে কিন্তু এই এই সময় পর্যন্ত যেন তারা শান্তিতে কাজটা করতে পারে, যে যে দায়িত্ব তাদের উপরে দেওয়া হয়েছে, সংস্কারের অনেকগুলো দায়িত্ব, জি, সেগুলো যেন আব্দুল্লাহ তারা মামুন, একটু মাথা ঠান্ডা রেখে করতে পারে, সেটাই কাজ। জি, সরকারের পক্ষ থেকে এমনটাই বলা হচ্ছে। আমরা আলোচনায় ফিরবো, আমাকে ছোট্ট একটি বিরতি নিতে হবে, আপনারা সাথেই থাকবেন। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে দুজন অতিথি আছেন, জেরা খান পান্না এবং আব্দুল্লাহ মামুন। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি সরাসরি প্রশ্নে চলে যাব। আমি যে প্রশ্নটি এখন রাখতে চাই, জেরা খান পান্না, আপনি যদি প্রথমে আমাকে একটু এই বিষয়ে বলেন। আমি তথ্যটি একটু দেই যে প্রধান উপদেষ্টার পরামর্শ গ্রহণের বিষয়ে খসড়ায় বলা হয়েছে, আমরা যে খসড়াটি নিয়ে আলোচনা করছিলাম, খসড়ায় বলা হয়েছে বিদ্যমান অন্যান্য আইনে যা কিছুই বলা থাকুক না কেন, অন্তর্বর্তী সরকারের সময় প্রধান উপদেষ্টার পরামর্শ নিয়ে রাষ্ট্রপতি কাজ করবেন। এক্ষেত্রে জরুরি অবস্থা ঘোষণার বৈধতার জন্য ঘোষণার আগে তাকে প্রধান উপদেষ্টার প্রতি স্বাক্ষর নিতে হবে। অন্যদিকে পদত্যাগ, মৃত্যু বা অন্য কোনো কারণে প্রধান উপদেষ্টার পদ শূন্য হলে উপদেষ্টাদের মধ্য থেকে রাষ্ট্রপতি একজনকে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দিতে পারবেন। প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর এবং উপদেষ্টারা মন্ত্রীর পদমর্যাদা, পারিশ্রমিক ও সুযোগ সুবিধা পাবেন বলে প্রস্তাবিত অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে। এই ব্যাপারে স্যার আপনি যদি একটু বলতেন, জেরা খান পান্না, বিশেষ করে এই যে জরুরি অবস্থা ঘোষণার যে বিষয়টি রয়েছে এক্ষেত্রে। জরুরি অবস্থার বিষয়ে যে এটা রয়েছে, এটা কেন দিচ্ছেন আমি জানি না। অর্থাৎ তারা বোধহয় আশঙ্কা করতেন যে জরুরি অবস্থা দিতে পারে প্রধান উপদেষ্টা, যেহেতু প্রধানমন্ত্রী নাই, অত প্রধান উপদেষ্টা পরামর্শ নিয়ে দিতে হইলে পরে তার পরামর্শ নিতে। এইটার ভেতরে আমি কোনো দেখি, রাষ্ট্রপতি তার পরামর্শ নিতে যে বাধ্য সেটা কিন্তু কোথাও।
প্রধানমন্ত্রীরও যে পরামর্শ নিতে হবে তাও না। উনি যদি উপলব্ধি করেন, রাষ্ট্রপতি এইটুকু ক্ষমতা তার আছে, তিনি দিতে পারেন। কিন্তু বিষয় সেটা না, বিষয়টা হলো পরবর্তীতে আপনি দেখবেন যে মন্ত্রীর মর্যাদা প্রাপ্ত এবং বেতন ভাতা দিয়ে মন্ত্রীর পদ কিছু পাবেন। জি, উপদেষ্টারা। ওইটাকে এখনো, হ্যাঁ? জি স্যার, ওইটাকে উপদেষ্টারা। উপদেষ্টারা, হ্যাঁ, এটা কিন্তু এতদিন ছিল না। যদিও তারা ওই ওই ধরনের বেতন ভাতা দিয়ে এবং ফ্যাসিলিটিস যেটা ভোগ করেছে, তবে বোধহয় কেউ এক্সেপ্ট ইউনূস সাহেব বাদে কেউই আহ, ওই মন্ত্রীদের বাসায় অবস্থান নেন, যে যার বাসাতে আছে আমার জানা মতে। কেবলমাত্র অ্যাটর্নি জেনারেল তিনি একটা তার কোয়ার্টারে গেছেন, কিন্তু অন্যান্য উপদেষ্টারা কেউ গেছেন কিনা আমার জানা নাই। তো সেই ক্ষেত্রে মনে হয় যে এটাকে বৈধতা দেওয়ার জন্য বা জানাবার জন্য একটা স্ট্যাটাস তো দরকার। সংবিধান তো উপদেষ্টাদের সেই স্ট্যাটাসটা নাই, প্রধান উপদেষ্টারও স্ট্যাটাসটা নাই। তো সেটার জন্য হয়তো এটা করছে, প্রয়োজনীয়তা তারা বোধ করছে, সেই কারণে করছে। এবং এটা দিয়ে তো তেমন কিছু আসে যায় না, না দিলেও হইতো, দিলেও হইতো। দিয়ে ক্লিয়ার করলেন তাদের স্ট্যাটাস, ক্রিয়াকর্ম কিভাবে। মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি থাকেন, আপনি উপদেষ্টা বলেন আর যাই বলেন, ওই আমার অপর বক্তা উনি ঠিকই বলেছেন যে আমলাতন্ত্র এমনই একটা অবস্থা, এদের বাইরে কিন্তু যাওয়ার উপায় নেই। আপনি দেখেন না, আপনি বিজনেসম্যান ধরতেছেন, পলিটিশিয়ান ধরতেছেন, পার্লামেন্টের মেম্বার ধরতেছেন, এমপি ধরতেছেন, বিজনেসম্যানও ধরতেছেন, আইনজীবীদেরও ধরতেছেন, কিন্তু কোন আমলাকে কি ধরতে পারছেন? নট এট অল। আমলারা কিন্তু এর আওতায়, সব কিছুর বাইরে তারা। গুটি চালতে 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 এমন একটা জায়গায় এসে গেছে যে তাদের বাদ দিলে করে ইউনূস সাহেব কেন তার উপদেষ্টা পরিষদ ফেল করে। তো কখনো যদি অসুবিধায় পড়ে এই আমলাদের জন্য করে। জি স্যার, আপনাকে ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে। আব্দুল আল মামুন, আমি একটু আপনার কাছে যেতে চাই একই বিষয়ে, আপনি যদি এই বিষয়ে কিছু যোগ করতে চান। না, তেমন কিছু বিশেষ যোগ করার নাই। যেটা বলার আছে যে আমরা আসলে যদি যদি পলিটিক্যালি দেখি, যে একটা রাজনৈতিক পরিস্থিতি যদি দেখি, যে একটা গণঅভ্যুত্থান যেটা আনপ্রেসিডেন্টেড, এবং এই গণঅভ্যুত্থান এমন একটা আনপ্রেসিডেন্টেড পরিস্থিতি তৈরি করেছে যে যে পরিস্থিতিতে সাধারণ জনগণ সরকারকে উৎখাত করে দিয়েছে এবং একটা কেয়ারটেকার গভর্নমেন্ট ফর্ম করেছে, যে ফর্মটা আবার যারা উৎখাত করেছে তাদের তাদের অংশীদারিত্ব আছে কিন্তু সম্পূর্ণ কর্তৃত্ব নাই। তো এখন এরকম পরিস্থিতিতে আমার ধারণা যে, এবং সংবিধানের কিছু গ্যাপ থেকে গেছে, এরকম এরকম সময়ে আমার ধারণা যে যে কারণে এরকম একটা আইন রাখা হলো যে জরুরি অবস্থা জারি করতে হলে উপদেষ্টার পারমিশন লাগে, উপদেষ্টার একটা প্রতি স্বাক্ষর লাগবে। এর একটা বোধহয় ব্যাখ্যা তো আমরা অনুমান করতে পারি যে যেভাবে একটা একটা রেজিম উৎখাত হয়েছে, কিন্তু রেজিমের, আমি বলি যে রেজিমের টুপিটা উড়ে গেছে কিন্তু পুরো কাঠামোটা বাংলাদেশে টিকে আছে। তো তো সেই কাঠামোর ভেতরে এসে একটা নতুন গভর্নমেন্ট বসছে এবং তার ঝুঁকি কিন্তু অনেক বেশি। তো ফলে সেই ঝুঁকিগুলো থেকে সে মুক্ত থাকতে চায়, এবং এই মুক্ত থাকার ইচ্ছা থেকেই আমার ধারণা যে যে নতুন যে খসড়া তৈরি হচ্ছে, 24-এর খসড়া গভর্নমেন্ট নিয়ে, কিংবা এই যে তার মধ্যে বলা হচ্ছে যে জরুরি অবস্থা ঘোষণা করার ব্যাপারটা শুধু শুধু উপদেষ্টার অনুমোদন সহ হতে হবে। কিন্তু এর আগে আমরা দেখেছি স্যার যেটা বলছিলেন যে ওই সুযোগ তো ছিল যে রাষ্ট্রপতি চাইলে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন, চাইলে প্রধানমন্ত্রীর পরামর্শ নেবেন অথবা নেবেন না। কিন্তু এটা তো আর সেই রকম অর্ডিনারি পরিস্থিতি না যে ক্ষমতার ক্রমাগত পালাবদল হচ্ছে, এটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি পরিস্থিতি, কিংবা আমি বলি এটা হচ্ছে একটা জরুরি পরিস্থিতি। ফলে আমার ধারণা যে জরুরি পরিস্থিতিকে জরুরি জরুরি পরিস্থিতি হিসেবে পাঠ করতে পারা এবং সেই পরিস্থিতিতে কি কি প্রয়োজন হয় আমাদের, সেইটা বোঝা একটা পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার। সেটা খুব দরকার আমাদের, আমাদের সব সব ক্ষেত্রে, মানে সব বর্গের মানুষের মধ্যেই সেটা উপলব্ধিটা দরকার। যে এখন তাহলে, কারণ আইন আমরা যেভাবে বলি না কেন, আইন তো মানুষই বানায় এবং আইন মানুষই ভাঙে। এবং স্যার আরো ভালো বলতে পারবেন যে আইন, when there is rule
দেয়ার ইজ এক্সেপশন, আইন থাকলে তার একটা ব্যতিক্রম থাকে, প্রতিটা আইনেই থাকে। তো এই স্পেস গুলো সবখানে আছে। আমি কতটুকু যাব এবং যাব না, কোনটা আমার দেশ এবং সমাজের জন্য ভালো, সেটা আমাদের আসলে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেওয়ার বিষয়। কারণ আমরা একটা গুরুতর সময় পার করে আবার আবার একটা নতুন সময়ের স্বপ্ন দেখতে চাচ্ছি। জি, সেই স্বপ্ন আব্দুল আল দেখার মামুন। জন্য আমাদের যদি কিছু এক্সেপশন দরকার হয়, তাহলে আমাদের সেই এক্সেপশন গুলো তৈরি করতে হবে জি, আমি এবং সেগুলো আবারও, মেনে। জি স্যার, আমি আবারও আপনার কাছে আসবো। আমার কাছে আরও কয়েকটি প্রশ্ন রয়েছে, খুব ছোট ছোট করে আপনাদের সাথে একটু আলোচনাটা করতে চাই। আমি একটু জেরে খান পান্না আপনার কাছে আসবো, আমি তথ্যটি দেই। বিষয়টি হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করার জন্য রেড অ্যালার্ট জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে অনুরোধ জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়। আমরা অনুষ্ঠানের শুরুতেও বলছিলাম, আমরা বিগত সময় দেখেছি যে বিএনপির যে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ওনার বিরুদ্ধেও 2004 সালে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা ও হত্যার অভিযোগের মামলায় 2015 সালের এপ্রিলে রেড অ্যালার্ট জারি করে ইন্টারপোল। এখন যে প্রশ্নটি এই যে, যদি ইন্টারপোল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপারেও রেড অ্যালার্ট জারি করে, এক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত আনার ব্যাপারটা কতটা সহজ হবে এবং তাকে বিচারের মুখোমুখি করার বিষয়টা আসলে কতটা সহজ হবে, আপনি কিভাবে দেখছেন বিষয়টি? আমাকে বলছেন? জি স্যার। আমি বিন্দুমাত্র দেখি না রেড অ্যালার্ট জারি করুক আর গ্রিন অ্যালার্ট জারি করুক। ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে ফোর্সফুলি আনা এটা অসম্ভব। সিম্পল, অল্প কথা আমি বলতাম। জি স্যার, আপনাকে এটা ধন্যবাদ। অসম্ভব। জি জি স্যার, আর কিছু বলতে চান স্যার আপনি এই বিষয়ে? আমি বলতে চাই যে আমি শারীরিকভাবে তো অসুস্থ, আপনাকে না, বলছিলাম। জি স্যার, জি স্যার, আমি এই আমার জন্যই দেশটা খুব অসুস্থ, ছোট করে আসছি খুব আপনার অসুস্থ। কাছে। জি, ধন্যবাদ স্যার, আপনি যুক্ত হয়েছেন আমাদের সাথে। আমি একটু আব্দুল আল মামুন আপনার কাছে যেতে চাই। সেটা হচ্ছে যে একই বিষয়, আসলে আপনি কি বলবেন এই রেড অ্যালার্ট জারি করার প্রসঙ্গে? মোরালি তো এই দায়িত্ব কিংবা এই 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 মোরালি এই সরকারের আসলে কর্তব্য এটা যে মানে যারা অপরাধী কিংবা যারা এই ম্যাসাকার গুলো ঘটিয়েছে এবং একের পর এক অবৈধ নির্বাচন করেছে, তাদের শাস্তির আওতায় নিয়ে আসা, এটা তো মরাল কর্তব্য, আমাদের সমাজের একটা মরাল কর্তব্য। এবং সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের মানে হাসিনা পরিবারের সকল সদস্য বাইরে, আহ হাসিনা পরিবারের বাইরে টপ টায়ারের আওয়ামী লীগ নেতারা বাইরে, এবং তারা সবাই নিজেদের আখের গুছিয়ে বসে আছে এবং বাংলাদেশের মধ্যে একটা ইনস্ট্যাবিলিটি, একটা অস্থিরতা, অনিশ্চয়তা বিরাজ করছে। তো ফলে আমাদের যদি এক্সাম্পল সেট করতে হয় যে না, এরকম শাসন ব্যবস্থা আমরা ভবিষ্যতে আর দেখতে চাই না, তাহলে আমাদের শাস্তির প্রক্রিয়ার মধ্যে যেতেই হবে। এবং স্যার যেটা বলছিলেন ওটাও বাস্তবতা, যে যে ইন্ডিয়া শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে এরকম আশা করা বাতুলতা। কিন্তু একটা একটা কিন্তু আমি গতকালকে দেখছিলাম আনন্দবাজারে একটা ছোট ক্লিপ ভিডিও, যে ওখানকার একজন সচিব মানে এক্স এক্স আমলা বলছিলেন যে আহ, এটা আসলে যেহেতু পৃথিবীর কোনো দেশই শেখ হাসিনাকে গ্রহণ করছে না এবং উনি যা ঘটিয়েছেন তারপরে আর গ্রহণযোগ্যতা কোথাও নাই, এবং এটা হবে ইন্ডিয়ান গভর্নমেন্টের জন্য একটা বার্ডেন, যে পুরো এলাকায় যদি স্ট্যাবিলিটি ইন্ডিয়া তৈরি করতে চায়, তার যদি লিডারশিপ ধরে রাখতে চায়, তাহলে তাকে এই এই বার্ডেন থেকে মুক্ত হওয়া উচিত, নতুন করে নেগোসিয়েশন শুরু করা উচিত দলের অন্যান্যদের সাথে। কিন্তু যদি শেখ হাসিনাকে তারা ঘরেই রেখে দেয় এবং এবং পুষতে থাকে, তাহলে সেটা কখনোই একটা স্বাভাবিক সম্পর্ক গড়ে ওঠার ক্ষেত্রে আহ মানে উৎসাহ দেবে না, বরং সবসময় একটা শঙ্কা এবং নিরুৎসাহ কাজ করতে থাকবে দুপক্ষের মধ্যে। ফলে এই দিকটা যেরকম বিবেচনার বিষয়ে ভারতের দিক থেকে বিবেচনা করা উচিত যে কেন তারা শেখ হাসিনাকে আশ্রয় দিবে। তারা তো বাংলাদেশ রাষ্ট্রের সাথে বন্ধুত্ব চায়, কোনো একজন ব্যক্তির সাথে না, কিংবা আওয়ামী লীগ দলের সাথে বন্ধুত্ব চায়, আওয়ামী লীগের কোনো একজন নেতার সাথে না। তো এইভাবে যদি তারা ভাবতে পারে, আমার ধারণা সেটা ভালো হয়। এবং বাংলাদেশ থেকে আমাদের প্রসেস তো এগিয়ে নিয়ে যেতেই হবে, ফেইলার আসুক অথবা সাফল্য আসুক, যেভাবে হোক না কেন। জি, ধন্যবাদ। আমি আমি মনে একটু ভিন্ন প্রসঙ্গে এখন একটু যাব। এই বিষয়গুলো ছাড়া, এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন সময় আপনাদের সাথে আরও আলোচনা হয়েছে, কিন্তু যে বিষয়টি হচ্ছে অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে সংবিধান সংস্কার কমিশন এরই মধ্যে সংস্কার প্রস্তাবনা চূড়ান্ত করতে কাজ করছে। এবং আমরা যদি একটু দেখি যে সংবিধান প্রণয়ন কমিটির যে চেয়ারম্যান ডক্টর কামাল হোসেন, এছাড়া অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শাহদিন মালিক, আর অনেকেই বলেছেন যে বর্তমান প্রেক্ষাপটে সংবিধান পুনর্বিবেচনা করা প্রয়োজন, তবে কোনো একক ব্যক্তির ইচ্ছায় আসলে এটি পরিবর্তন করার পক্ষে নন তারা। এবং আরও যে বিষয়টি আসছে যে সংবিধানের যে মূল বিষয়গুলো সেগুলোতে আসলে তারা চাচ্ছেন না যে হাত দেয়া হোক। এখন এই ক্ষেত্রে যে প্রশ্নটি আসলে সবার আগে উঠছে,
একটি হচ্ছে সংবিধান সংস্কার নাকি পুনর্লিখন, এটি নিয়ে অনেক আলোচনা চলছে, বিভিন্ন জন বিভিন্ন মতামত দিচ্ছেন। আহ, আরেকটি বিষয় হলো ওই যে যেটি বললাম যে মূল বিষয়গুলোতে হাত দেওয়ার পক্ষে নন বিশেষজ্ঞদের অনেকে। আবার যে প্রশ্নটি হচ্ছে এই যে সংবিধান সংশোধনের যে ম্যান্ডেট, এটা কি অন্তর্বর্তীকালীন সরকারের আছে কিনা, এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? যেটা এখান পান্না স্যার আপনি যদি একটু বলতেন। ফার্স্ট হলো যে পুনর্লিখন কমিশন নাই, সংস্কার। সংস্কার মানে হইলো সংশোধন, পুনর্লিখন না। পুনর্লিখন এটা তারা উইন্ডিং আপ করে দিচ্ছে। আর ডক্টর কামাল হোসেন, স্বাধীন মালিক কি বলেছে আমার কাছে রেকর্ড গুলো আছে, ওখানে আমারও বক্তব্য দেওয়ার কথা ছিল, আমি শারীরিক কারণে যেতে পারি। সেটা হলো যে ডক্টর কামাল হোসেন কিন্তু বলছেন যে কারো কলমের কোথায় সংবিধান এটা করবেন। আর স্বাধীন মালিক যেটা বলছে যে এতবার বহুবার কতবার পরিবর্তন করা হয়েছে, কি কারণে পরিবর্তন করা হয়েছে, কি কারণে অ্যামেন্ডমেন্ট দেওয়া হয়েছে, তার ব্যাখ্যাটা এবং ইতিহাসটাই না এটা। আর সুপ্রিম কোর্ট বারের সভাপতি মাহবুদ্দিন খোকন, ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন কড়াভাবেই বলছেন যে এই ধরনের এমন কোন সংস্কার মানবেন না যেটা সংবিধানের মূল কাঠামো এবং স্পিরিট এইটার উপরে বিন্দুমাত্র আঘাত। আর গণফোরামের নেতা জগলুল হায়দার আফ্রিক এবং সুব্রত চৌধুরী এরাও খুব তীব্র ভাষা এর নিন্দা জানিয়েছে যে সংবিধানের উপর তো যে কারণে সংবিধানটা কিন্তু এটা পুনর্লিখনের সংবিধান কমিশনার নাই, এটা সংস্কারে। মিনওয়েল একটা সভাও তাদের হয়েছে, বিভিন্ন সংস্থার কাছ থেকে একজন দুইজন করে তারা ছিল, মেইনলি হিউম্যান রাইট অর্গানাইজেশনের এটা চেয়েছে। সেখানে আইন সুরিশ কেন্দ্র থেকে যারা গেছে তারা বলছে যে আমার কাছেই চাইছিল যে আপনি দুজন লোক পাঠান, আমি দুইজন পাঠাই দিচ্ছি। তারা তাদের ওপিনিয়নে বলছে যে এখানে কেবলমাত্র 70 আর্টিকেল 70 যেটা ওই দলের বিরুদ্ধেও মত দেওয়া যাবে, সেইটা বাদে অন্য কোনো জায়গায় সেই ধরনের মেজর হাত দেওয়ার জায়গা নেই। বলছে যে ঠিক আছে এটা লিখিতভাবে পাঠিয়ে দিবে। ওখানে যারা ছিল ইভেন একটা আননোন অর্গানাইজেশন যারা ইসলামিক নাম দিয়েছে, তারাও বলছে না পুনর্লিখনের পক্ষে আপনার নাই, এখানে সংস্কারের এটা। এই আমি যতটুকু জানি। জি স্যার, জি ধন্যবাদ স্যার। আমি একটু আব্দুল্লাহ মামুন আপনার কাছে আসতে চাই, এই বিষয়ে আপনি যদি কিছু যোগ করতে চান। আমি তো সংবিধান বিশেষজ্ঞ নই, আমি বরং দু একটা কনসেপচুয়াল কথা বলি। যে যেমন যে একাদশ সংশোধনী, যেরকম ত্রয়োদশ সংশোধনী, যেটাতে বলা হচ্ছে যে বাংলাদেশের সকল নাগরিক বাঙালি হিসেবে পরিচিত হবে এবং তাদের পরিচয় হবে বাংলাদেশি, বাঙালি। এই যে এটা যে অন্য সকল জাতিসত্তার পরিচয়কে অস্বীকার করা হয়, তো এরকম অনেকগুলো কন্ট্রাডিকশন আমাদের সংবিধানের মধ্যে বারবার মানে করা হয়েছে। ইভেন আপনি যদি একদম শুরুতে দেখেন যে সংবিধানের যে 4টা মূলনীতির কথা হয়, 4টা ফান্ডামেন্টালস এর কথা হয়, এই ফান্ডামেন্টালস গুলো ইনফ্যাক্ট কন্ট্রাডিক্টরি। তো আলী রিয়াজ স্যার, যিনি আমাদের এই কমিশনের প্রধান, এই সংস্কার কমিটির প্রধান, তো আলী রিয়াজ স্যারের একটা বই আছে গড উইলিং। তো ওই বইয়েও কিন্তু উনি বারবার শেষ চ্যাপ্টারে বলছিলেন যে আমাদেরকে ফান্ডামেন্টালসে ফিরে যেতে হবে। তো আমি তখন স্যারকে একটা ইন্টারভিউ করার সময় প্রশ্ন করেছিলাম যে স্যার ফান্ডামেন্টালস বলতে আপনি কি বুঝাচ্ছেন, আপনি কি ওই যে 4 মূলনীতির কথা বলছেন নাকি অন্য কিছু? তো স্যার আমাকে বলছিলেন যে না, ওটা না, বরং আমরা যে এপ্রিলের যে সরকার গঠন হলো সেখানে যে 3টা কথা বলা হয়েছিল, সাম্য, মৈত্রী, স্বাধীনতা, ভ্রাতৃত্ব এবং স্বাধীনতা, এই যে ফান্ডামেন্টালস, আমাদের মূলত ওই ফান্ডামেন্টালসে ফেরত যেতে হবে। আমার ধারণা যে সংবিধান সংস্কারের একটা প্রধান স্পিরিট হচ্ছে এইটা, একটা নতুন ধরনের রাজনৈতিক বিন্যাস। কারণ এই সংবিধানের স্ট্রাকচারটা এরকম যে আপনি একটা তথাকথিত সেকুলার ডমিনেন্স, জাতীয়তাবাদী ডমিনেন্স তৈরি করতে পারবেন, এবং সেকুলার বলতে আমাদেরকে তাদের মতো করে বোঝাবে, এবং সেই সেকুলারকে আপনাকে এস্টাবলিশ করতে হবে থ্রু স্টেট মেকানিজম। তো এগুলো একটা সংকট থেকে গেছে। ফলে এপ্রিলে যে আমাদের অস্থায়ী সরকারের ওখানে
যে একটা ইঙ্গিত ছিল, সেই ইঙ্গিতটা ধরে ওই ফান্ডামেন্টালসে ফেরত গিয়ে আমাদের যে একটা একটা সংশোধনীর কথা বললাম, যেখানে অন্য জাতি সত্তার সকল পরিচয় অস্বীকার করে তাদেরকে বাঙালি বলা হচ্ছে, যেটা 72-এ একবার বঙ্গবন্ধু বলেছিলেন। তো এই সংকটগুলো থেকে আমাদের বেরিয়ে আসা দরকার, এবং নাগরিক অধিকারের প্রশ্নগুলোকে, রাইটস এর প্রশ্নগুলো আমাদের সংবিধানে যথেষ্ট ভালোভাবে আছে, সেখানে হয়তো আপডেট করা যেতে পারে, অনেক কিছু নতুন ব্যাখ্যা হাজির হতে পারে। তো আমার ধারণা যে সেগুলো খুব জরুরি, এবং আমার কাছে মনে হয় যে এই সংস্কার এগিয়ে যাওয়া দরকার। সেটা স্যাররা বিশেষজ্ঞ, স্যাররা বেশি ভালো বুঝবেন, আমি অত ভালো বুঝবো না, আমি শুধু কনসেপচুয়াল জায়গা থেকে বললাম। না, কনসেপ্টের দিক এবং থেকে আমি এটাও তো একমত। সত্যি কথা যে সংবিধান আসলে, হ্যাঁ আমি স্যার, একমত। যে যে আসলে সংবিধান, আমরা যে সংবিধানকে একটা বাইবেল হিসেবে ধরে নিচ্ছি, ব্যাপারটা ওইভাবে ভাবা আসলে দরকার না। দরকার হলো যে একটা জনগোষ্ঠী তার যে রাজনৈতিক অভিপ্রায় এবং আকাঙ্ক্ষা, সেইটার প্রতিফলন আমার সংবিধানে আছে কি নাই। এবং সেই 72-এ যেভাবে যখন করা হয়েছে তখন হয়তো এক বাস্তবতা ছিল, এখনকার বাস্তবতা আলাদা। তো এই বাস্তবতায় আমাদের সংবিধানের সেই এই বাস্তবতাকে মিট করে কিনা, এই জায়গাটাও যদি আমরা ভাবতে পারি, সংস্কারের কাজ বোধহয় সেটা হয়ে দাঁড়ায়। স্যার বোধহয় একটু বলতে পারবেন এইসব বিষয়ে। না, আমি বলি ওইটা কিন্তু পরবর্তীতে আর নাই। জাতীয়তাবাদের ওই জায়গাটায় আগে ছিল বাঙালি, এখন আছে বাংলাদেশ। ইট মিনস হ্যাঁ, হইলো চাকমা, মারমা, এই যে 16টা ক্ষুদ্র আদিবাসী আছে, এরা এর ভেতরে ইনক্লুডেড। কিন্তু বাঙালি হিসেবে পরিচিত হবে। হ্যাঁ, বাংলাদেশ হিসাবে পরিচিত হবে, কিন্তু বাংলাদেশি বাংলাদেশ হিসাবে পরিচিত হবে। এবং যেটা ইমপ্রুভমেন্ট আমি বলবো, যে গারোদের কিন্তু আলাদা অ্যালফাবেট এবং গ্রামার আছে, চাকমাদেরও অ্যালফাবেট গ্রামার আছে, টিপ্রাদেরও আছে, এদের প্রত্যেকের কিন্তু সাঁওতালদেরও আছে। সাঁওতালদেরও আছে। এবং এটা আস্তে আস্তে স্কুল হিসাবে পাচ্ছে। এখন প্রাতিষ্ঠানিক রূপ দিতে হইলে পরে সময়ের দরকার। সেইটাই এই কেয়ারটেকার বা ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে এটা পসিবল, এবং একটা টার্মের গভর্নমেন্ট এসে এটা পসিবল। একটা টার্মের গভর্নমেন্ট সম্ভব না, হ্যাঁ। কতগুলো জায়গায় কনসেনসাস আসা উচিত ন্যাশনাল সব পলিটিক্যাল পার্টি, যে এইগুলোকে আমরা ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত যাতে যার যার স্বমাতৃভাষায়, নিজস্ব মাতৃভাষায় যাতে আসতে পারে। এবং বাংলাদেশ যেহেতু সবচেয়ে একটা এক্সাম্পলারি কান্ট্রি, যে ল্যাঙ্গুয়েজ মাদার টাং এর জন্য, ল্যাঙ্গুয়েজের জন্য আত্মাহুতি দিচ্ছে, তো সে তো অন্য ল্যাঙ্গুয়েজের প্রতি সেম রেসপেক্ট শো করতে হবে। যে চেতনায় আমি 71 মুক্তিযুদ্ধ করলাম, যে জাতীয়তার চেতনায়, তো অন্য জাতিরে তো সে ক্ষুদ্র হোক বা বৃহৎ হোক, তার প্রতি তো আমার রেসপেক্টটা থাকতে হবে। তার ভাষা, সংস্কৃতি, হ্যাঁ, পরিচয়, সবকিছু সব সবকিছু, জায়গায় সেই রেসপেক্টটা থাকতে হবে। এবং অধিকারগুলো থাকতে হবে। হ্যাঁ, তো তারা কি ড্রেস পরলো বা কি কথা বললো না বললো, ইটস ইমম্যাটেরিয়াল, তার সব কিছুতেই আমার রেসপেক্টটা থাকতে হবে। যদিও সেটা আমরা দেশ স্বাধীন হওয়ার পর এটা আর দেখি না, যে অন্তত পাহাড়ে ছিল না, এবং পাহাড়ে কেন, প্লেন ল্যান্ডেও নাই। সমতলেও ছিল। 65 সালে বরগুনায় এবং পটুয়াখালী, মেনলি বরগুনা থেকে একজন পার্লামেন্টের মেম্বার ছিল রাখাইন সম্প্রদায়ের উসেবক। আজকে সেই উসের বোধহয় একটা কাউন্সিলরও কমিশনার ইলেক্ট করার তাদের ক্ষমতা, লোকজন সব বিতাড়িত হয়ে গেছে। আমরা বাঙালি মুসলমানরা এই জায়গাটা দখল করে নিয়েছি। ঠিক মধুপুরের গাঢ়, মধুপুরে আর একদম ওই গাঢ় পাহাড়ের কাছাকাছি জায়গায় পাহাড়ে চলে গেছে। হ্যাঁ, ওই জায়গাটায় তারা সীমাবদ্ধ। চাকমা, মারমা, টিপরা, এদের অবস্থা একই। খাসিয়ারা কোন রকমের টিকে আছে। তো এইটা যে শুধু এই 15 বছরেরই তা না, বলবো যে কোনো গভর্নমেন্টেরই এদের বেলা ছিল না। আর পাহাড়ে যেটা হইতেছে, আমরা পাহাড়ে যেটা, সেটা হলো যে চুন চাষ, তারা কমিউনিটি বেসড কাল্টিভেশন, সবাই মিলে কাল্টিভেশন করে, এবং এটা সবাই মিলে যে যার প্রয়োজন অনুযায়ী নিয়ে নেয়। আমাদের এই প্রপার্টিও তাদের ওইভাবে, এক পাহাড় থেকে আরেক পাহাড় নিজেদের নামে কিন্তু প্রপার্টি না।
বাঙালি গিয়ে তো ওই পাহাড়টা দখল করে দেয়, ওখান থেকে আর নড়ে না। তো জি। দুইটার কনসেপশন এবং ইসের সেখানে হলো যে ওরা যদি বাংলাদেশের অন্য অন্য এলাকায় এসে বসবাস করতে পারে তা আমরা পারবো না। এটা হলো বাঙালিদের অ্যাটিটিউড। জি, আর জেনারেল খান ওদেরটা পান্না হলো- স্যার, স্যার অনেক ধন্যবাদ। আপনি আজকে কষ্ট করে যুক্ত হয়েছেন এবং এখনো কথা বলছেন আমাদের সাথে। যেই বিষয়টি হচ্ছে আমাদের সময় শেষ, অতিরিক্ত সময় আমরা আলোচনা করছি। নিশ্চয়ই অন্য কোনো দিন আপনাদের দুজনের সাথে আবারও কথা হবে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো। এবং আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম শেষ সময়, এই বিষয় নিয়ে নিশ্চয়ই বিস্তারিত আরও আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমরা আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। অনেক ধন্যবাদ আজকে যুক্ত হওয়ার জন্য জেনারেল খান পান্না স্যার এবং আব্দুল আল মামুন স্যার। ভালো থাকবেন, নিশ্চয়ই আবার দেখা হবে। ধন্যবাদ, ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ থাকলো, সাথেই থাকবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।